হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে সম্পূর্ণভাবে আজকের মার্কেট এবং তার সাথে বাজেট। তো প্রথম কথা হচ্ছে আজকের যে মার্কেটটা আমরা দেখলাম সেটা বাজেটের দিনে যেমন যেমন ভোলাটিলিটি থাকে এক্স্যাক্টলি সেই টাইপের একটা ভোলাটাইল কাইন্ড অফ মার্কেট দেখলাম। দ্বিতীয় কথা হচ্ছে আমি গতকাল যে সমস্ত শেয়ারগুলোর কথা বলেছিলাম বা স্টকগুলোর কথা বলেছিলাম তার সম্পর্কে যেরকম ভিউ দিয়েছিলাম সেই ভিউ অনুযায়ী আজকে যদি আপনি দেখেন আপনি প্রত্যেকটা মানে যে রিজনগুলো দিয়েছিলাম সেই রিজন ওয়াইজ প্রত্যেকটাই কাজ করেছে এবং আজকে শর্ট সেলিং যদি আপনি করতে পারেন তাহলে ওই প্রত্যেকটা স্টক বা শেয়ার কিন্তু রীতিমতো ড্রাস্টিক্যালি মুভমেন্ট করেছে, রাইট? তার বিহাইন্ডে যে লজিকগুলো ছিল সেগুলো আমি গতকালই ডিসকাশন করেছিলাম। ডেফিনেটলি সেই লজিকটা নিয়ে আজকেও আমি একটু ডিসকাশন করব। এটা গেল হচ্ছে দ্বিতীয় কথা। তৃতীয়ত, যদি আপনি ডেল্টা নিউট্রাল স্ট্র্যাটেজি বানিয়ে থাকতে পারেন, যেটা আমি বিগত ৩-৪ দিন ধরেই কনস্ট্যান্টলি বলছিলাম এবং তাছাড়াও যে স্ট্র্যাটেজিটা আমি দিয়েছিলাম ইউটিউবে আজ থেকে ২ বছর আগে, সেটাও যদি আপনি দেখেন তাহলে সেটাও কিন্তু আজকের ডেটে ভালো রকমের প্রফিট জেনারেট করেছে। তো সমস্ত দিক থেকে দেখতে গেলে আমার আজকের ট্রেডিং হিসাবে বাজেটের ট্রেডিং যথেষ্ট ভালো হয়েছে এবং সেই সেন্সে আই হ্যাভ মেড মানি। বাট আমি কিন্তু হ্যাপি নই একটা সেন্সে। তার কারণ হচ্ছে আমি এক্সপেক্ট করেছিলাম গভর্নমেন্টের কাছ থেকে যে এখানে এসটিটি হোক, এলটিসিজি হোক, এসটিসিজি হোক, কোনো একটা ট্যাক্স এখানে গভর্নমেন্ট কম করবে। কম করার উদ্দেশ্যটা কেবলমাত্র মার্কেটের সার্ভাইভালের জন্য, কিন্তু এক্ষেত্রে গভর্নমেন্ট যে জিনিসটা করলো সেটা সম্পূর্ণভাবে উল্টো একটা জিনিস। উল্টো জিনিস বলছি এই কারণে, সেটা হচ্ছে যে ফিউচার অ্যান্ড অপশানের ওপর এসটিটি বেশ ভালো রকমের বৃদ্ধি করলো, অলমোস্ট 50% 60% করে বাড়িয়েছে। আর যদি আমি শেয়ারের দিকে দেখি, অর্থাৎ শেয়ারের যে আমরা ট্রানজ্যাকশন করি তার ওপর এসটিটি কোনোভাবেই কম করেনি। যদি এইটা পরিস্থিতি হয় তাহলে আগামী দিনে প্রচুর মানুষ আছেন যারা কিন্তু, বিশেষ করে যারা এফআইআই আছেন বা বড় বড় ইনস্টিটিউশন, যারা অ্যাকচুয়ালি এফএনওটাকে ইউজ করেন একটা হেজিং ইনস্ট্রুমেন্ট হিসাবে। এখন যদি আমি হেজ কস্ট প্রচণ্ড পরিমাণে বাড়াতে থাকি কনস্ট্যান্টলি এবং গভর্নমেন্ট রিটেল প্রোটেকশন করার নামে যদি কনস্ট্যান্টলি এই এসটিটি, সিকিউরিটি ট্রানজ্যাকশন চার্জেস, এই সমস্ত ট্যাক্সগুলোকে যদি কনস্ট্যান্টলি বাড়াতে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা পরবর্তীকালে দেখতে পাবো এই বড় বড় যে এফআইআই রয়েছে বা যারা হেজ করার চেষ্টা করছে তারা কিন্তু, তাদের কাছে অপশন অ্যাভেলেবেল থাকবে। সো তারা ইন্ডিয়ান মার্কেট থেকে ধীরে ধীরে আরও বেশি পরিমাণে কিন্তু বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে। প্রথম কথা হচ্ছে মার্কেটের ওপর কোনো একটা মানে দীর্ঘ যদি আমি ২ বছর ধরে দেখি মার্কেটে সেখানে রিটার্ন নেই। লাস্ট ২-৩টে বছরের যদি আমরা বাজেট দেখি, সেই বাজেট যে খুব যে ভিশনারি বাজেট ছিল সেরকম কিছু না। এই বছরের যদি আমরা বাজেটটা দেখি, এটা জাস্ট কন্টিনিউয়েশন অফ ওই বাজেটগুলোই। পুরনো যে বাজেটগুলো ছিল সেগুলোরই কন্টিনিউয়েশন। ফ্রেশ নতুন করে যে কিছু করা, ট্যাক্স স্ট্রাকচারের যে একটা রিফর্ম আনা, সেই জিনিসটা কিন্তু করা হয়নি এই বাজেটে এবং সেইগুলো যত করা হয়নি তার জন্য কিন্তু মার্কেটও পুরো বিষয়টাই নেগেটিভ, রাইট? এবং এই টোটাল বিষয়বস্তুটাতে যে বিষয়টা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে গভর্নমেন্ট এই ট্রেডিং এবং ইনভেস্টিং কমিউনিটি থেকে কনস্ট্যান্টলি একটা ট্যাক্স মানে কি করে বের করব তার একটা সোর্স হিসাবে দেখতে শুরু করেছে। ডেফিনেটলি যদি ফিউচার অ্যান্ড অপশনসকে মানে কনস্ট্যান্টলি পানিশ করা হয় তাহলে মার্কেটের ওভারঅল স্ট্রাকচার ভেঙে পড়বে। আমি এটা বলছি একটা বড় রিজন আছে, কারণ ২০০৪ সালেও সেম ঘটনা হয়েছিল। তারপরে প্রচুর ব্রোকার কিন্তু রীতিমতো প্রতিবাদ করেছিলেন এবং প্রচণ্ড বড় পরিমাণের মানে কি বলবো একটা মানে পি চিদাম্বরম ছিলেন তখন আমাদের অর্থমন্ত্রী এবং তাকে কিন্তু রীতিমতো ক্রিটিসিজম ঝেলতে হয়েছিল এবং পরে তিনি কিন্তু আবার কমাতে বাধ্য হয়েছিলেন। এখন যেটা বিষয়, সবথেকে বড় ইমপ্যাক্ট হতে চলেছে ব্রোকারদের জন্য। তো ব্রোকাররা এক্ষেত্রে কি করবে? কস্টটাকে বাঁচানোর জন্য, কারণ এফএনও যদি কনস্ট্যান্টলি পড়তে থাকে আমরা দেখতে পাবো প্রত্যেকটা মানে এই যে আমি বলেছিলাম যে মনে করুন এমসিএক্স এর শেয়ার, সিডিএসএল এর শেয়ার বা যত এই টাইপের স্টক মার্কেট রিলেটেড যত শেয়ার আছে, এসটিটি চার্জেস যদি বাড়ায় তাহলে আমরা এইগুলোতে ফল দেখতে পাবো, এসটিটি যদি কমাই তাহলে এগুলোতে রাইজ দেখতে পাবো। সেই হিসাবে আমি ট্রেডিংয়ের কথা বলেছিলাম। এমসিএক্স এর শেয়ার এই প্রত্যেকটার মধ্যে।
এই প্রত্যেকটা দেখুন আজকের দিনে 7% 8% করে ড্রপ হয়েছে। এই ড্রপের সব থেকে বড় রিজনটা হচ্ছে যে এইগুলোতে কিন্তু ট্রেডিংয়ের প্রভাবে এরা যে প্রফিটটা বানায় সেটা কিন্তু কমবে, এটা তারা নিজেরাও বুঝতে পারছে, ইনভেস্টাররাও বুঝতে পারছে। এখন যদি কনস্ট্যান্টলি এই বিষয়টা করা হতে থাকে তাহলে কিন্তু মার্কেটের ওপর এর কিন্তু ভালো রকমের একটা প্রভাব পড়বে। আল্টিমেট যারা ট্রেডার আছেন এবং ইনভেস্টার আছেন তারা এখান থেকে বেরিয়ে গিয়ে কেউ ক্রিপ্টোতে, কেউ কোনো বিদেশি অ্যাপে, সেই গ্যাম্বলিং অ্যাটিচিউডটা মানুষের মনে যেমন আছে সেরকম কিন্তু থাকতেই থাকবে, মানে চলতেই থাকবে বেসিক্যালি। তো এই সিনারিওটা কিন্তু আগামী দিনে হতে চলেছে এবং এক্ষেত্রে আমরা দেখতে পাবো প্রচুর পরিমাণে ট্রেডার কিন্তু কমবে মার্কেটে, বিশেষ করে যারা রিটেল ছোট ট্রেডার আছে। তার আরেকটা বড় রিজন হচ্ছে, আপনারা হয়তো অনেকেই ভাববেন যে আমি ইনভেস্টিং করি, আমার কি ট্রেডারদের প্রয়োজন? ট্রেডারদের প্রত্যেকের প্রয়োজন, কারণ যদি ট্রেডার না থাকে তাহলে মার্কেটের লিকুইডিটি স্ট্রাকচার ভেঙে পড়বে, আর লিকুইডিটি বা এফআইআইজের সংখ্যা যদি কমে যায়, এফআইআই এর সংখ্যা যদি কমে যায় বা এফআইআই আউটফ্লো হয়, সেটা হলে কি যে হবে সেটা আশা করি আপনারা প্রত্যেকে এতদিনে বুঝে গিয়েছেন, অ্যাটলিস্ট লাস্ট 2 বছরে। তো এরপরে যদি এই আউটফ্লোটা বাড়তে থাকে, তার সাথে যদি রিটেল ট্রেডার ড্রাস্টিক্যালি কমতে থাকে, তাহলে পুরো যে জিনিসটা হতে চলেছে আগামী দিনে সেটা হচ্ছে ইন্ডিয়ান স্টক মার্কেট বা শেয়ার মার্কেট কিন্তু ধীরে ধীরে কমবে। অনেকেই ভাবছেন যে আমি তো ট্রেডিং করি, ইনভেস্টিং করি, ট্রেডিং করি না, ট্রেডিং খুব খারাপ জিনিস। ট্রেডার যদি না থাকে মার্কেটের লিকুইডিটি স্ট্রাকচার ভেঙে যাবে, আপনি শেয়ার কেনার জন্য বিক্রি করার লোক পাবেন না, রাইট? মানে কেউ যদি বিক্রি না করে অন্যদিকে কিন্তু কিনতে পারবেন না। আপনি বলতে পারেন বড় বড় শেয়ারগুলোর ক্ষেত্রে বিষয়টা আলাদা, কিন্তু ওভারঅল মার্কেটের লিকুইডিটি স্ট্রাকচার যদি ভেঙে পড়ে, পুরো সিস্টেমটার মধ্যে একটা মানে ভঙ্গুর সিস্টেমে পরিণত হবে, এটা আমার মনে হয়। তো এইভাবে যদি কনস্ট্যান্টলি ট্যাক্স বাড়ানো হয় তাহলে এই জিনিসটার দিকে ধীরে ধীরে আসতে চলেছে। এই মুহূর্তে আমার মানে বক্তব্যটা এরকম ছিল যে গভর্নমেন্টের উদ্দেশ্য এইটা হওয়া উচিত ছিল যে আমার নতুন ইনভেস্টার যাতে আরও উঠে আসে, কারণ যত বেশি নতুন ইনভেস্টার উঠে আসবে তত বেশি মার্কেটে কিন্তু পয়সা ইনভেস্টেড হবে। মার্কেটে যত বেশি পয়সা ইনভেস্টেড হবে, আমাদের মানে ইকোনমি থেকে শুরু করে আমাদের যে অর্থনৈতিক সার্কেলটা চলছে, বিশেষ করে এই ক্যাপিটালিজমের যে স্ট্রাকচারটা চলছে, সেটা অনেক বেশি মজবুত হবে। সেখানে যদি মানির ইনফ্লোটাই না থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু কোনো রেজাল্টই আসবে না। তো এই রকম টাইপ অফ একটা সিনারিও আপাতত তৈরি হয়েছে এবং এই বাজেটটাকে আমি মনে করি না যে খুব ভালো বাজেট। শুধুমাত্র এই পার্সপেক্টিভ থেকে বলছি না, আদার যত প্যারামিটার্স আছে সেইগুলো দিকে যদি আমরা তাকাই, সে সমস্ত দিক থেকে আমার মনে হয় না বাজেটটা মানে খুব নতুন কিছু কাউকে কিছু দিল বলে। তো সেরকম কিছু নয়, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত অভিমত। আপনার কি অভিমত সেটা আপনি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সেক্ষেত্রে যদি আমি কোনো কন্ট্রা ভিউ পাই বা আপনার যদি অন্য কিছু থট প্রসেস চলে, আই উইল বি হ্যাপি টু মানে নো অল দিস থিংস। বাট প্রবলেমটা হচ্ছে যে এই মানে স্ট্রাকচারটা যেরকম তৈরি হচ্ছে তাতে করে আগামী দিনে ব্রোকিং ইন্ডাস্ট্রির জন্য আরও খারাপ খবর আসছে, যারা বিশেষ করে ব্রোকারেজ সংস্থাগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে। আর যত বেশি আপনি ট্রেডিং অ্যাক্টিভিটি করবেন তত বেশি কিন্তু এই ক্ষেত্রে ট্যাক্স পড়বে, বিশেষ করে যদি আপনি এফএনও সেগমেন্টের প্রফিটেবল ট্রেডার না হন। আর গভর্নমেন্ট যে শুধুমাত্র এইটা নয়, তাহলে ইনভেস্টিং যারা করছেন তাদের এসটিটিটাও জিরো করতে পারতো বা সেখানেও এসটিটি মুকুব করতে পারতো, তাহলে বোঝা যেত হ্যাঁ একটা পকেট থেকে পয়সা নিয়ে আর একটা পকেটে গভর্নমেন্ট ইনভেস্ট করতে চাইছে এবং ইনভেস্টিংকে বাহবা দিচ্ছে, কিন্তু সেটাও কিন্তু করা হয়নি। এখানে পুরনো যে এসটিটি রয়েছে ইনভেস্টিং বা স্টক ট্রেডিংয়ের ক্ষেত্রে, সেটা কিন্তু একদমই ইকুয়াল রয়েছে, কিন্তু উল্টো দিক থেকে যদি আমরা দেখি আমাদের এফএনও সেগমেন্টে কিন্তু এই বিষয়টা করা হয়েছে। তো সেটা কিন্তু ইন ফিউচার আরও বেশি ইম্প্যাক্ট পড়তে চলেছে। হ্যাঁ, হয়তো আগামীকাল পড়বে না, তারপরে কোনো একটা দিন পড়বে, বাট ইম্প্যাক্ট পড়তে চলেছে। এই বাজেট অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন হতে শুরু করবে এপ্রিল মাসের পর থেকে। তো এপ্রিল মাসের পর থেকে যখন এই জিনিসটা হতে শুরু করবে, তার আগে মার্চ মাসের 31 তারিখের মধ্যে এই জিনিসগুলো কিন্তু সেটেল করার মতো একটা বেশ বড় রকম জায়গায় চলে যাবে। তো সেই পরিস্থিতি অবধি এই মানে পুরনো আমরা সিকিউরিটি ট্রানজ্যাকশন চার্জেসটা এনজয় করব, কিন্তু পরবর্তীকালে গিয়ে এই বিষয়টা আরও চেঞ্জ হতে চলেছে। তো এটা একটা খুবই ব্যাড নিউজ। এছাড়া আমি ফ্রেশ কিছু পাইনি যেটা মানে বলার মতো বা আমি বলবো বলে। একমাত্র 2-3টে জিনিস রয়েছে ছোট ছোট। একটা হচ্ছে কন্টেনার যে বানানো হবে সেটা একটা পয়েন্ট আছে, এটা নিয়ে আমি পরে একটা ভিডিও করব যে এইখান থেকে
ফ্রেশ কী সেক্টর উঠে আসছে এই বাজেটটা থেকে, গভর্নমেন্ট যেভাবে পয়সাটা ইনভেস্টমেন্ট করতে চাইছে বা চলেছে আগামী দিনে, তাতে করে নতুন কী সেক্টর বা নতুন কী সেগমেন্ট আসতে চলেছে, সেগুলো নিয়ে ডেফিনেটলি আলোচনা করব। তার জন্য আমাকে আরও ডিটেলে পুরো বাজেটটা পড়তে হবে। ডেফিনেটলি একটা ওভারভিউ নিয়েছি, বাট আরও ডিটেলে পড়ে আমি ডেফিনেটলি নেক্সট কোন সেক্টরগুলো মধ্যে এই বাজেটটা ইম্প্যাক্ট ফেলতে পারে সেটার একটা মানে পুরো ডিটেল আলোচনা করে আমি ডেফিনেটলি আপনাদের জানাবো। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না। আর আগামীকালের মার্কেটের জন্য আজকে আমি একটা পোস্ট সেকশনে লেখা দিয়ে দেবো, সেটা অবশ্যই দেখবেন এবং দেখার পর আগামীকালের মার্কেটটাকে আপনি সেইভাবে প্লে করতে পারেন। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, এই জায়গাতেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। বাই বাই। টাটা।